भैया আপনারা সরে যান ভাইয়া আপনারা সরে যান ভাইয়া বসে ভাই সবাই সরে ভাইয়া সব জায়গায় একটা ভলান্টিয়ার যাও, সবাই বসা যাও, সব ভলান্টিয়াররা কই, ভলান্টিয়াররা যাও বসো। সবাই বসো, ভলান্টিয়ার কই, এই যাও না ভাই, সবাই মাস্ক পরো, সবাই মাস্ক পরো, সবাই একটু মাস্ক পরে একটু ময়দা দাও না, আমি একটু মাস্টার করি লাইভ সবাই বুঝতে ভাই ভলান্টিয়ার কই ভাই, এই যাও দিনের পরে যাও, এখন বসো বসো বসো। সবাই কি খাওয়া দাওয়া করছে? খাওয়া দাওয়া করছে? আমি এখনো খাইনি, আমি পরে খাবো, অসুবিধা নেই। এখানে কোন কোন অঞ্চল থেকে মানুষ আসছে? প্রতিবারই এই দিনটা আমার যেটা হয় যে জন্মদিন উপলক্ষে জন্মদিন পালন, এটা আমার এরকম ঘটা করে কখনো হয়, এটা আমি খুব বেশি একটা বিলিভ করতাম না যে জন্মদিন খুব ঘটা করে পালন করতে হবে, কিন্তু এই গত কয়েক বছর ধরে ভক্তদের যে ইনিশিয়েটিভ নিয়ে ভক্তরা যে জন্মদিনটা পালন করে, এটা একটা নতুন একটা ব্যাপার ঘুরে গেছে, একটা নতুন একটা সংযোজন হবে। ঝামেলা করে আমার কাছে যে সবাই সবার জায়গায় বসে থাকবো, হ্যাঁ, এই উদ্ভিজিত হওয়ার দরকার নেই। আমি প্রতিবারই এই যে আমাদের মাঝখানে কথা বলতে আমার আরাম লাগে, কিন্তু একটা ডিসটেন্স মেনটেন করতে হবে এই জন্য যে আমাদের সিচুয়েশন গ্র্যাজুয়ালি যে অনেক ভালো জায়গায় আছে, একটা সংখ্যার নাম সবাই শুনছি আমরা, রাইট? নতুন একটা ভ্যারিয়েন্টের কথা আমরা সবাই শুনছি, নামটা কি? ওমিক্রন। তো ওমিক্রন থেকে আমরা এই যে গত কয়েক বছর ধরে এইটা প্রবলেম করতেছে, এটা ওয়ারলেস গত কয়েক বছর ধরে আমরা কোভিডের সাথে আমরা যুদ্ধ করে যাচ্ছি, রাইট? তো সেখানে শুধুমাত্র আমরা ব্যক্তিগতভাবে নিজেরা জড়িত না, আমাদের ফ্রেন্ডস, আমাদের পরিবার বর্গের মানুষজন সবাই জড়িত। তো আমরা কিন্তু এই কোভিডের সাথে ফাইট করি, তো এই ওমিক্রনের সঙ্গেও আমাদের একটা যুদ্ধ চলবে, এবং সেই যুদ্ধে আমরা হয়তোবা জয়ী হব না, কিন্তু আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন যেন করতে পারি, সেই আস্থার জায়গাটা আমাদের নিজেদের তৈরি করতে হবে, তাই? তো এই যে আজকে আমরা ভালোবাসার টানে বা আমরা একজন একজনের সাথে যে একজনকে যে পছন্দ করি, একটা টান যে ফিল করি, সেই জন্য একত্রিত হয়েছি, ঠিক আছে, বাট এই যে নতুন ভ্যারিয়েন্ট, আমি যেমন আমার বাবা চলে গেছেন, উনি ওনার ক্যান্সার হয়েছিল, লাং ক্যান্সার, তো উনি যখন অনেক সিক, তখন ওনার কোভিড হয়েছিল,
উনি কোভিড থেকে মুক্ত হয়, কিন্তু তারপরেও সে ক্যান্সার থেকে সার্ভাইভ করতে পারে নাই, ক্যান্সার থেকে সে প্রতিহত করতে পারে নাই। তো আমার বাবা নেই, মাকে নিয়ে চিন্তা হয়, আমার সন্তানকে নিয়ে চিন্তা হয়, আমার ওয়াইফকে নিয়ে চিন্তা হয়। তো এই জায়গায় আমাদের যেটা হচ্ছে, আমাদের প্রত্যেকের তো পরিবার আছে নাকি? তো আমাদের নিজেদের স্বার্থে এবং আমাদের কাছের মানুষদের স্বার্থে আমাদেরকে একটু সেফটি মেনটেন করতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। সবাই ভ্যাকসিন নিচ্ছে? মাশাআল্লাহ। তো যারা ভ্যাকসিন নেন নাই তারা ভ্যাকসিন নিয়ে নেবেন। এখন কেন এই কথাগুলো বললাম, যে এই যে আমার জন্মদিন পালন করার যে ইচ্ছাটা, এটা সবারই থাকে, কিন্তু যখন ছোটবেলার সময় চলে যায় তখন আমার এই ইচ্ছাটা কাজ করতো না। যে জন্মগ্রহণ করছি একটা পার্টিকুলার কোন একটা পারপাস নিয়ে, আমাকে লাইফে স্ট্রাগল করতে হবে, আমাকে লাইফে কিছু একটা করে দেখাতে হবে। তো প্রতি বছর জন্মদিবস পালন করার ওই ইচ্ছাটা আমার হইতো না, কেন জানি না। তো আমার জন্মদিনগুলো খুব বোরিং ছিল। আমার জন্মদিনে আমি খুব ভাবতাম যে ওই মানুষটা মনে রাখবে আমার জন্মদিনটা, তো ওই মানুষটাই হয়তো বা ভুলে যেত। তো আমি হয়তো এক্সপেক্ট করতাম ঠিক 12টার সময় এই মানুষটা আমাকে উইশ করবে, ধরো যে আমার মা উইশ করবে, হয়তো আমার মাই ভুলে গেছে 12টার সময় আমাকে উইশ করবে। কোন এক বছর মনে হতো আমার বোন উইশ করবে এই বছর, তো উনি আমার বোন হয়তো ভুলে গেছে। তো আমার এমন না যে প্রত্যেক বছরই আমার আবেগগুলো কাজ করবে কোনো একটা পার্টিকুলার কোনো মানুষ নিয়ে, কখনো মা কখনো বাবা এরকম। তো ওইটা না সেভাবে ফুলফিল হইল। তো তখন মন খারাপ হইতো, তখন মনে হতো যে এই যে জীবনটায় আমি যে দিনে আমি জন্মগ্রহণ করলাম এটাকে বারবার মনে করার কিছু নাই। তো ওই যে লাইফ ইজ এ জার্নি টুয়ার্ডস ডেথ, তো প্রতিদিন তো মৃত্যুর দিকে আগাচ্ছি। তো এটা মনে করতে চাইতাম না যে কত আগে জন্মগ্রহণ করছি। কিন্তু এই কয়েক বছর ধরে যারা আমাকে সবচেয়ে বেশি পছন্দ করেন আপনারা, এই জন্মদিনটাকে কেন জানি কালারফুল করে তুলছে। তো এই যে ভালোবাসার মানুষগুলো নিজেদের দায়িত্ব নিয়ে নিজেরা যে আপনারা যে এসে আমার জন্মদিনটা এইভাবে পালন করেন, সেই জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ। তো আমি আসলে খুবই ইমোশনাল একজন মানুষ। তো আমি ইচ্ছে হয় যে প্রতিদিন আপনাদের সঙ্গে দেখা হোক, প্রতিদিন আপনাদের সঙ্গে কথা হোক, প্রতিদিন আড্ডা হোক, সেটা সম্ভব হয় না। আর একসাথে সবার সঙ্গে বসে ছোট একটা সময়ে মত বিনিময় এটা করাও পসিবল না। আমি জানি যে মানুষটা পিছনের বেঞ্চে বসে আছে সেই মানুষটার মন একটু খারাপ, আবার যে মানুষের সামনে বসে আছে তার মনটা একটু হয়তো আমার বেশি ভালো। তো এই জন্য আমি প্রতিবারই হেঁটে হেঁটে পিছনে যাই, সবার সঙ্গে ছবি তুলি। তো আমি আসলে খুবই সৌভাগ্যবান যে আমি আমার জায়গায় এমন একটা অবস্থানে আমি যাচ্ছি, সেখানে হয়তো ভালোবাসার কোনো কমতি নেই। মানুষ আমাকে ভালোবাসে, আপনারা আমাকে ভালোবাসেন। তো আপনারা সবসময় দোয়া করবেন আমি যেন এই মাটির কাছাকাছি থাকি। আমাকে এমন জায়গায় নিয়ে যাবেন না যে আমি আকাশে উঠে হারিয়ে না যাই ওই গ্যাস বেলুনের মধ্যে। তো আমি যে ওই বেলুনটা যে হাতে ধরে রাখা যায় এরকম যে আমি থাকতে পারি, ডাউন টু আর্থ থাকতে পারি এবং আপনাদের কাছাকাছি থাকতে পারি। তো কখনো যদি আমার দ্বারা আপনারা মনে কষ্ট পান আমাকে ক্ষমা করে দিবেন, এবং আবার যে আমাকে বুঝে বলবেন, আমি বুঝে নেব, ঠিক আছে? তো অনেক জায়গা থেকে মানুষ আসে প্রতিদিন, মানে প্রতি এই জন্মদিন উপলক্ষে। এখানে কুমিল্লার মানুষ আছে? আচ্ছা। তো আমি একটা প্ল্যান করছি যে সরি আমি যে স্মোক করা বাদ দিয়ে দিচ্ছিলাম, এখনো স্মোক এভাবে করি না, একটা কাজের জন্য আবার স্মোক করতে হচ্ছে। আমি তো যে ব্রেক করি, সিগারেট অনেক বেশি খাইতাম,
ধূমপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সবাই জানে, তারপরেও খাই না। হ্যাঁ, এখানে স্মোকার কারা কারা হাত তুলেন তো। যাক, মাশাআল্লাহ, অনেকেই স্মোক করে। তো এই বদ অভ্যাসটা আস্তে আস্তে ত্যাগ করাটা ভালো। ছোট একটা সময় এই স্মোক করার ব্যাপারটাকে স্টাইলিশ ওয়েতে একজন ধরায় টানতেছে, এটা দেখতে খুব ভালো লাগছে, খুব ম্যানলি লাগছে। তো যতই বয়স হচ্ছে ততই মনে হচ্ছে যে এটা বদ অভ্যাসী। বাবার কথা যতবার মনে পড়ে ততবার মনে হয় যে সন্তান হিসেবে আমার দায়িত্ব ছিল যে ওই সিগারেটটা প্যাকেটটা দুমড়ে মুচড়ে ফেলে দাও, অথবা তাকে বোঝা যে বাবা স্মোক করো। কারণ আমার বাবাও চেইন স্মোকার ছিলেন এবং ওনারা আসলে হয়তো বা স্মোকিং এর জন্যই তার এই লাঙে ক্যান্সারটা ধরা পড়ে। হ্যাঁ, তো এটা আসলে এটা মৃত্যুর কারণ, ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন, যে আমরা যারা স্মোক করি তারা হয়তো বা কোনো একটা বড় ধরনের অসুস্থতায় ভুগলে সেখান থেকে সার্ভাইভ নাও করতে পারে। ইভেন তো কোভিড এর ক্ষেত্রে আমরা তো ফুসফুসের উপর একটা প্রেশার দিয়ে রাখছি, ফুসফুস কিন্তু খুব ভালো অবস্থানে নাই। এটাই আর কি। তো যেটা বলছিলাম আর কি, আমি কোন প্রসঙ্গে ছিলাম? আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে সে মনোযোগ দিয়ে শুনতেছে আমার কথা। হ্যাঁ, তো কুমিল্লায় গিয়েছিলাম, একটা কুমিল্লার মতো জায়গায় একটা মেন্স কর্নার বলে যেটাকে, মেন্স সেলুন উদ্বোধন করতে। তো কুমিল্লায় মানে মানুষগুলো আমি একভাবে জানতাম বা একরকম ভাবতাম। প্রত্যেকটা জায়গাতেই দেখো খারাপ মানুষ ভালো মানুষ আছে, কিন্তু কিছু এরিয়ার বদনাম হয়, রাইট? তো টাঙ্গাইলেও আমার এলাকা, সেখানেও খারাপ মানুষ ভালো মানুষ আছে, বরিশালেও আছে, নোয়াখালীতেও আছে, কুমিল্লাতেও আছে, মানে পৃথিবীর সকল জায়গায় আছে। কিন্তু তারপরে আমরা একটু মানে সাম্প্রদায়িকতার মতো সাম্প্রদায়িক রেসিজমটাকে একটু অ্যালাউ করি যে না এখানে এরকম, এখানে এরকম। হ্যাঁ, তো হয়তো বা কিছুটা সত্য, হয়তো বা পুরোপুরি সত্য না, হয়তো বা কিছুটা মিথ্যা। তো কুমিল্লায় যে একসেপ্টেড বা যে ভালোবাসা আমাকে দেখাইছে, আমি পুরোপুরি মানে মানে একদম আমি আকাশ থেকে পড়ছি এরকম। তো আমি সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে তারা আসলে এত সুন্দর করে মানুষকে ওয়েলকাম করতে জানে। তো কুমিল্লার থাকে না যে নতুন এক্সপিরিয়েন্স নেবে, তো আমি তখন প্ল্যান করছি যে আমি আসলে কাজ করতে করতে এই যে এরকম একটা জায়গা আমরা যখন দেখা করি, ওই জায়গাটা হয়তো অনেক বড় না, আর সবাই হয়তো বা আসতেও পারে, অনেকে আশা নিয়ে কিন্তু অনেক কষ্ট আছে, আর প্রতিটা কষ্ট নিয়ে একটা গল্প আছে। তো অনেকে আমাকে টেক্সট করে অনেক সময় জানায় যে ভাই আমি কিন্তু আসতে পারি। তো প্রতিবারই যখন এই প্রোগ্রাম গুলো করা হয় তখন একটা বাজেট তৈরি করা হয়, একটা প্রসেসের মধ্যে দিয়ে তন্ময়রা এটা করে। এটা শুরু থেকে হয়ে আসে, এটার মধ্যে আমি কখনো নাক গলাই নাই, হাত গলাই নাই, কিছুই করি না, যে এটা আসলে তাদের নিজস্ব ব্যাপার, তারা কিভাবে এই জিনিসটা করবে। তো কুমিল্লা যাওয়ার পরে আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশের তো 64টা জেলা, নাকি এর থেকে বেশি আছে, 64টা। তো এক এক করে যদি 64 জেলায় যাওয়া যায় তাহলে মনে হয় যে তার ওই ভালোবাসাটাও হয়তো আমার হয় না, যে এখন একটা ইভেন্টে তারা আসতে কষ্ট করে 64টা জেলা আমি যেতে চাই, আমি তাদের সাথে বসে আড্ডা দিতে চাই। এটা আমার মনে হয়েছে যে হোয়াই নট, তারাই কেন বারবার আসবে। যেমন আমার অনেক আগে এটা মনে হয়েছিল যে হুট করেই তোমাদের বাসায় চলে যাবো, প্রত্যেকটা বাসায় একজন করে মা আছে যে রান্না করে, তার হাতে রান্না খাবো, আমরা স্ট্যাটাসে একবার লিখছিলাম। কিন্তু প্রত্যেকে কিন্তু এটা করতে হবে গোপন। তো যখন আমি এই প্ল্যানগুলো নিজের মনের মধ্যে আনি, তখনই হয় কি প্ল্যানগুলো আবার ভ্যানিশ হয়ে যায়, এই অর্থে
যে দেখো এটা আমার একদমই নিজস্ব একটা ইচ্ছা যে আমি তোমার নাম কি ভাইয়া? জাহাঙ্গীর আবাদ। আচ্ছা, ধরো যে আমি জাহাঙ্গীরের বাসায় যাবো, যাওয়ার পর ওর মার হাতে, তোমার মা আছে, বাবা আছে, আচ্ছা, মার হাতে রান্না করবো। তো যখন আমি প্ল্যানটা করছি তখন দেখা গেছে আশেপাশে প্রচুর ক্যামেরা, আশেপাশে প্রচুর লাইভ, আশেপাশে প্রচুর, তখন ওই জিনিসগুলো না আমরা হয়তো এই জিনিসটা হয়তো বা স্বইচ্ছায় নিজের মনের অজান্তে সেলফোন বের করে ভিডিও করে ফেলি, কিন্তু হয়তো অনেকে ভাবতে পারেন এটা ইচ্ছে উনি দেখাচ্ছে, তখন ওই যে সুন্দর একটা স্বাভাবিক হয়তো বা একটা ইচ্ছা নষ্ট হয়ে যায়। তো আমার ওই ইচ্ছাগুলো তখন নষ্ট হয়ে গেছিল এই জন্য যে যখনই মানুষ জানতে পারছে তখন বলছে আমি কেন নিয়ে যাবো, ভাই আমি এটা কভার করবো, আমি এটা এই করবো, কিন্তু আসলে এটা তো আসলে গোপনে যাবো, একান্তই ব্যক্তিগত কিছু মুহূর্ত সেই ফ্যান্টার পরিবারের সঙ্গে আমি কাটাবো, সেটা তো আমি আসলে কোনো সোশ্যাল নেটওয়ার্কে আপ করতে চাই না, যেমনটা আপ করতে চাই না আমার ব্যক্তিগত সম্পর্কের বিষয়। আমার পরিবার সবসময়ই আমার সোশ্যাল নেটওয়ার্কের বাইরে থাকে, তোমরা হয়তো জানো। এটা যে আমি খুব প্ল্যান করে কিছু একটা করছি তা, এগুলো আসলে ছোট ছোট ফিলোসফি বা ছোট ছোট ইচ্ছা, এটা আমি তখন জানতাম না যে আমি কখনো নিঃস্ব হতে পারবো কি। এমন না যে আমি নিঃস্ব হওয়ার পরে তোমরা সবাই যখন আমাকে একজন পরিচিত মুখ হিসেবে চিনছো বা জানছো, ভালোবাসতে শুরু করছো, তখন হয়তো আমার প্ল্যান করতে এরকম কিছু না। তো আমি তাহলে তো এমনই যে আমি যখন কোনো কিছু ছিলামই না, আর 10টা সাধারণ মানুষের মতো, এখন আমি যথেষ্ট সাধারণ মানুষ, আমি বলতেছি না অসাধারণ মানুষ, যে আমি যখন এই ফেম প্রসারের বাইরে ছিলাম তখন আমার প্ল্যানটা এরকমই ছিল। তো সিগারেটের প্রসঙ্গটা যেভাবে আসলো সেটা হচ্ছে যে আমি একটু পরপর কাশি দিচ্ছি না, তো ভয় পাই না, এটা কোভিডের কাশি না। তো এটা হচ্ছে অনেকদিন পরে যে আমার ওই ক্যারেক্টার প্লের জন্য স্মোক করতে হচ্ছে, তো সেটা আমাকে আসলে সেটা সহ্য হচ্ছে না, সেটার জন্য একটু কাশি হচ্ছে। তো অনেক বক করতেছি, সিরিয়াস কথা বলতেছি না। হ্যাঁ, তোমাদের তো আরাম লাগবে, তোমরা তো সব খায়া মানে একদম খায়া দেয়া পেট করে তোমার বসে আছে। হ্যাঁ, যাক, আমার সামনে মুহিম বসা, ওর পেটটা খুব ফোলা ফোলা লাগতেছে। মুহিম কি বেশি খেয়েছি? আচ্ছা, মুহিম এখন খায়, এতেই অবস্থা। মানে সব এই যে দুজনের সাথে পরিচয় করে দিই, মুহিম আর হিমি আসো, পরিচয় করে দিই, তোমরা তো সবাই চেনো। এই যে মানুষগুলো, মহিম একজন ডিরেক্টর, আমার পাশে হিমি সেও একজন ডিরেক্টর, এই মানুষগুলো সাথে অনেক দিনের আমার পথ চলে। এরা কিন্তু সবাই ছোট ছিল, আস্তে আস্তে এদের শরীরে মেদ হয়ে গেছে, ভুড়ি হয়ে গেছে, চেহারার মধ্যে বয়সের ছাপ পড়তেছে। তো দিন তো চলে যায়, সবারই বয়স হচ্ছে, আমারও বয়স হচ্ছে। হ্যাঁ, তো আমি চিন্তা করি বারবার যে আমার মৃত্যু হবে, মরে যাবে, থাকবো না, যেমনটা আমার বাবা চলে গেছে। তো তোমরা সবসময় যেন একটা গুড মোমেন্টস বা একটা গুড নোট নিয়ে মরতে পারি, চলে যেতে পারি। হ্যাঁ, এটা আমার সবসময় মনে হয়, যাতে তোমরা মনে রাখো, হ্যাঁ, তোমরা যেন ভুলে না যাও। তা আমার মনে হয় যে আমি যেভাবে চিন্তা করি, তার আমি বলবো না যে আমার মতে তোমরাও ভাবো, কিন্তু আমি চাই যে আমি যখন আমার এই ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা বা নাটকের নায়ক বা এই ধরনের কোনো ইচ্ছে কখনোই ছোটবেলা থেকে ছিল। আমার সাথে যেটা ঘটে গেছে সেটা খুবই হঠাৎ করেই, হ্যাঁ, অহেতুক ভাবেই ঘটে গেছে, কিন্তু সেটার ফিডব্যাক বা সেটা যখন আমার কাঁধে যখন আসে তখন আমি দায়িত্বটা পালন করতে চাইছি প্রপার ওয়ে। কিন্তু পিছনে অনেক স্ট্রাগল আছে, অনেক কষ্ট আছে, অনেক চেষ্টা আছে, অনেক অধ্যবসায় আছে, অনেক টাইম আছে, মানে অনেক বড় সময়। আমি 2000-এ কাজ করা শুরু করি, এখন হচ্ছে 2025
21 শেষ, তার মানে প্রায় 20-22 বছর ধরে এই ইন্ডাস্ট্রির সাথে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে ইটস নট অ্যাবাউট যে অভিনেতা অভিনয় করা, এটা না, যে কোনো কাজের ক্ষেত্রেই তুমি যদি চরমভাবে সেটাকে চাও, এটা মানুষের ক্ষেত্রেও না। তুমি যদি চরমভাবে তোমার ইচ্ছাটা কোনো সময় জন্মায় যে আমাকে করতে হবে, বা সেই মানুষটাকে পেতে হবে, বা সেই মানুষের কাছে আমার সম্মানের জায়গাটা রক্ষা করতে হবে, তাহলে সেই মানুষটাকে বা সেই কাজটাকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে এবং লেগে থাকতে হবে। যে দেখে যে মনে হয় ইউ আর সো ডেডিকেটেড, ইউ আর সো পিওর, যে তুমি ওই কাজটা করতে চাও, তুমি এটা লালন করতেছো, এবং অথবা সেই মানুষটাকে তুমি চাও। এটা মা বাবা ভাই বোন প্রেমিকা প্রেমিক যেই হবে, বন্ধু হোক, লেগে থাকতে হবে। পিছন থেকে সব তো আমি যেমন আমার কিছু ফিলোসফি আছে, এই জন্য মানুষ আমাকে পাগল বলে, ঘাটতারা বলে, হ্যাঁ, অনেক মানে বেঁচে থাকার জন্য অনেক কিছুর দরকার হয় না। বেঁচে থাকার জন্য আসলে যেগুলোর দরকার হয় সেগুলোর কোনো শেষ নাই, ওই চাওয়ার কোনো শেষ নাই, এটা ইনফিনিটি লেভেলে, হ্যাঁ, যার কোনো শেষ নাই, হ্যাঁ। কিন্তু বেসিক যে চাওয়াগুলো আছে সেগুলো ফুলফিল হলেই আমি হ্যাপি। একটা মানুষ বেঁচে থাকার জন্য যা যা দরকার সেগুলো হয়ে গেলে আমি হ্যাপি। তো এই জন্য আমি না বলতে যাই সবকিছুতে হ্যাঁ 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 আমার দ্বারা হয়, এই জন্য আমি ইগনোর করতে জানি। এই জন্য আমি কোনো একটা হয় না যে মুখরোচক বা কোনো একটা চাটুকারিতাকে আমি অ্যাভয়েড করতে জানি, সেটাতে আমি খুশি হই না, আমি পিওর স্টেটমেন্টে খুশি হই। একই অর্থে আমি সবসময় বিলিভ করি যে টাকা যেন আমাকে কিনে না ফেলে, হ্যাঁ, অর্থর মধ্যে যেন আমি গা ভাসায় না দিই, এটাও বিলিভ করি। কারণ আমার রিকোয়ারমেন্ট খুবই, হয়তো বা আমি চাইলেই 500 পাবো, কিন্তু আমার রিকোয়ারমেন্ট ওই 250 বা 200 সীমাবদ্ধ থাকতে হবে। কারণ আমি অত প্রেশার নিতে চাই না। মৃত্যুর পর সবাই কেউ টাকা নিয়ে কবরে যেতে পারে, আমার বাবাও পারে, কারণ আমি বারবার বাবার কথা বলতেছি এই জন্য যে আমি আমার বাবার কাছ থেকে আর একটা কথা বলি, যেটা হচ্ছে যে সময় যদি ফুরিয়ে না যায়, হ্যাঁ, তোমরা সবসময় যেটা করবা, আমি যেটা ফিল করি সবসময়, আমি আমার বাবাকে প্রচন্ড মিস করি, এটা খুব সত্য কথা। একটু আমার এক্সপ্রেশন গুলো আমি খুবই আমার বাসায় ফ্যামিলি মেম্বারদের কাছে আমি খুব বেশি একটু জাহির করি না, এটা অনেক ছোটবেলার অভ্যাস। তো হয়তোবা আমি একটু শক্ত মানুষ, বা আমি হয়তোবা কাঁদলে একা একা কাঁদে, কারোর সামনে কাঁদতে চাই, কিন্তু তারপরেও অনেক আবেগী হয়ে গেলে অনেক অনেক আটকে রাখতে পারি, মানে ফ্লোটাকে ঝেড়ে দিই। যেমন আমি আমার মাকে সম্মাননা পুরস্কার দেওয়া হয় যখন, তখন আমি খুব আবেগী হয়ে গেছি যে এই মাকে এত জ্বালাই, এই মাকে কখনো সম্মানই দেওয়া হয়, নিজের প্রতি নিজের অনেক ছোট লাগতেছিল যে একজন বাহিরের মানুষ, তারা ঘটা করে আমার মাকে সম্মান দিচ্ছে, বাট আমার হয়তো ওইভাবে বলাই হয় না যে মা তোমাকে ভালোবাসি, মা তুমি আমার খুব কাছে, মা সবসময় কমপ্লেন ছিল রান্নাটা ভালো হয়, কি ব্যাপার, হ্যাঁ, সবকিছু। এবং আমরা ছেলেরা মেয়েরা বলে ফেলি যে তুমি আমাকে আসলে ভালোবাসো, মার থেকে বেশি তো ভালোবাসা আসলে কেউ দিতে পারবে না, সম্ভব। আর বাবার ভালোবাসার অনুভূতি গুলো যখন আমি বাবা হয়েছি তখন আমি দেখছি যে আমাদের অনুভূতি গুলো মাদের অনুভূতির মতো না। বাবারা ভালোবাসেন, হয়তো অনেকটা এক্সপ্রেসিভ না, এক্সপ্রেশন দিতে পারে না মাদের মতো। বাবাদের সবসময় বুকে জড়ায় ধরে রাখতে পারে না, কারণ বাবাকে তো কাজ করতে হয়, বাইরে থাকতে হয়, অনেক কিছু। তো এই কথাই বলবো যে আমি মাকে তো আমরা চিনি, কাছেই পাই সবসময়, মা হচ্ছে আশ্রয়, বাবা হচ্ছে শক্তি। বাবা বিষয়টা আমি বুঝতে পারছিলাম যখন আমি নিজে বাবা হচ্ছি, যেদিন আমি নিজে বাবা হইলাম, যে অদ্ভুত একটা কানেকশন তৈরি করলাম আমার ছেলে সন্তান নির্বাণের প্রতি।
তখন আমি ডিসকভার করতে পারলাম এটা হচ্ছে মানে ফাদার, বাবা। আর বাবা যেদিন চলে গেলেন সেদিন বুঝতে পারলাম যে আমি কি হারাইলাম। তো আমি তোমাদেরকে এই কথাটা বলবো যে বাবা মা এদেরকে একটু আগলে রাখো, কারণ এরা যখন চলে যাবে তখন তুমি আসলে রিয়েলাইজ করবা যে অনেক কথা বলার ছিল, অনেক কিছু করার ছিল, অনেক কিছু আসবে। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে জানাতে চাই বা আপনাদেরকে জানাতে চাই যে প্লিজ আপনাদের বাবা মার প্রতি আপনারা সবাই হন এবং তাদেরকে একদমই যারা রাখছেন তারা তো মাশাআল্লাহ, যাদের একটু দূরত্ব হয়ে গেছে তারা একটু কাছে টেনে নেন, তাদেরকে আরাম দেন, তাদেরকে সরি বলেন, কারণ তারা দীর্ঘ সময় ব্যয় করছে আপনাদের মতো। এখন আপনারা বড় হয়ে গেছেন, আপনাদেরকে মানুষ করেছে। তো এটাই অনেক সিরিয়াস কথা বলতেছি, মানে আপনারাও শুনতেছেন, কারণ না শুনে যাবেন কোথায়? আমি তো কথা বলতেছি, ফোর ফিল করলেও বলবেন না যে ভাই কথা ঘোরান, হ্যাঁ ইমোশনাল হয়ে যাচ্ছি। তো তো ওইটাই আর কি, যে জন্মদিনেও আমি একটা খুবই হিরের একটা মানে কেমন জানি একটা ফিল হচ্ছে যে যেমন আজকে আমি অনেক লেটে ঘুম থেকে উঠছি, ওঠার পর কালকে আমার ছেলে আমার জন্য অনেক গিফট কিনছে এবং সেটা সে এখন 7 ক্লাস। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে সে একটু মানে সারপ্রাইজ করছে আমাকে। তো একই অর্থে একটা বাবা আমাকে সারপ্রাইজ করতেছে, আমার সন্তান একই জায়গায় হয়তো আমি আমার বাবাকে মিস করতেছি। তো এই অনুভূতিগুলো না কেমন যেন অদ্ভুত, আমার কাছে খুবই নতুন এবং খুবই নতুন ভাবে আমি এক্সপিরিয়েন্স করেছি। তো এই জন্য না জন্মদিবসটা কেমন যেন আমার কাছে লাগে। জন্মদিবস আসলেই না অনেকের মৃত্যু দিবস আমার মনে পড়ে, এই মানুষটার আজকে জন্মদিন, এই মানুষটা অমুক তারিখে আমার মরে গেছে, চলে গেছে। তো আমি জানি না এই জন্মদিবস উদযাপন করাটা বা আমার মানে ভালো যে লাগতো না, এটা কি উইয়ার্ড কিনা পাগল নাকি আমি জানি না, তবে আমার মনে হতো। তবে আজকে খুব ভালো লাগতেছে যে সবাই ব্ল্যাক, আমার কালো, আমার যদিও কালো হচ্ছে মন খারাপের রং, কালো হচ্ছে বেদনার রং, কিন্তু তারপরেও কালো যেন আমার কাছে খুব ভালো লাগে। এই জন্য আমার বন্ধুরা অনেক সময় আমাকে বলতে যে তুই তোমার দুঃখ পেয়ে আসিস। হ্যাঁ, দুঃখ তোমার জীবনে আসলে কিন্তু তোমার খুব ভালো লাগে, এনজয় করতে। হ্যাঁ আচ্ছা, এটা যাই হোক, ওইটা আমার একটা অন্য মাহলে চলে যাবে, তখন আমাদের অনেক অন্য। হ্যাঁ, তোমার অবজারভেশন দিক যে কাবার যে উপরে যে হ্যাঁ সেটাও কালো। যাই হোক, কালো, আলো, অন্ধকার, পরিষ্কার, এগুলো আসলে শেড, একটা ছাড়া আরেকটা কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, আলো না থাকলে কালোর কোনো অস্তিত্ব থাকতো না। কালোকে আমরা কালো বলতে পারি কারণ তার বিপরীতে আলো আছে। তো আচ্ছা, এই যে এতগুলো মোবাইল, এগুলো কি সবাই লাইভ করতেছে নাকি ভিডিও করতেছ? আচ্ছা, আমি দেখলাম যে শুধুমাত্র আমি না, আমি তো স্মোকিং এর কারণে খুব খুব করে কাশতেছি। ইদানিং সময় নাকি সবারই খুব খুব করে কাশি হচ্ছে, সবারই ওয়েদার চেঞ্জের জন্য। এই মাঝখানে খুব রিসেন্ট সময়ে এখানে যারা উপস্থিত তাদের কোভিড হয়েছে, কার কার হয়েছে কেউ বলবো না তো, আমি জানি। আরে ভাই বলো, এখানে কোনো মানে প্রবলেম নাই। মানে আমি জানতে চাচ্ছি যে আমরা তো অনেকটা কোভিড থেকে অনেকটা মানে আমাদের যে স্ট্যাটিস্টিক্স বলে সেটা হচ্ছে যে অনেক কম এখন। এই জন্য আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে মানে কারো আত্মীয় স্বজনের মধ্যে কোভিডের স্ট্যাটিস্টিক্সটা কি, এটা জানার চেষ্টা হয়েছে। কারো আত্মীয় স্বজনের মধ্যেও নাই কারো কোভিড হয়েছে? আরে না না, বলতে হবে মানে যাদের আত্মীয় স্বজনের মধ্যে কোভিড আছে তাদের নিয়ে হয়তো এখানে বসাইতে পারি।
আচ্ছা মাইকটা তো শুনি তো কি অবস্থা কবিতা কোভিডের কি কথা বলবো আমার কি বের হয়েছে মানে রিসেন্টলি না এই গত 6 মাসে আচ্ছা 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 মানে আমি জাস্ট এক মাস দেড় মাস মানে এর মধ্যে এর মধ্যে থাকে। যেমন আমার অনেকেই জানে না আমি বলি আমি কিন্তু আই ওয়াজ কোভিড পজিটিভ আমার যখন হয় তখন আমি আমার নিজের মাকেও জানাই নেই এটা ভেবে আমার হচ্ছে ঈদের ঠিক আগ মুহূর্তে আই ওয়াজ পজিটিভ এবং কাউকেই জানাই না। এখন আমাদের প্রডিউসার আমাদের যে মুভিমের সাথে কথা হচ্ছে হ্যাঁ তো ভিকির সাথে কথা হচ্ছে ভিকি বলতেছে ভাই আপনার গলাটা এরকম লাগতেছে আমি বলছিলাম না এরকম লাগতেছে তো আমি সেই সময় এত আমার সিমটম গুলো বলি আমার জ্বর আসলো 104 থেকে 5 ডিগ্রি এবং তারপর হচ্ছে 3-4 দিনের নামে নাই খুব মানে শরীর কামড়াচ্ছিল যেটা বলে চালাচ্ছিল মানে খুব কষ্ট হচ্ছিল এবং 3-4-5 দিন পর হচ্ছে এর মাঝখানে আমি টেস্ট করাইলাম নিজে ড্রাইভ করে গেলাম এবার কেয়ারে দেখলাম যে পজিটিভ আসছে তো আমি আমাদের ভাবিকে বললাম যে একলা থাকতে হবে তো এটাই সবচেয়ে পেইনফুল যে তুমি একলা একটা রুমের মধ্যে আসো তুমি বাইরে যেতে পারতেছো না কিন্তু আমার বাসায় হয়েছে কি আমার বাসায় একটু সবাই একটু মানে কেমন যাবে তো গত বছর প্রথমে হয়েছিল আমার ওয়াইফের বউয়ের ও বেরি হইতো না কিন্তু ওর পজিটিভ এবং সে রিস্টোর করলাম 6-7 দিন পর 6-7 দিনের মধ্যে তো আমরা সবাই একজনের সাথে আরেকজনের মাস্ক তো ব্যবহার করে নিই বাসায় তো ঘোরাফেরা করতে পরে ওকে নিয়ে গেলাম গাড়িতে ও পজিটিভ আমি টেস্ট করালাম আমি নেগেটিভ তারপরে আমার বাসায় শ্বশুর শাশুড়ি ছিল তাদেরকে নিয়ে টেস্ট করালাম তারা নেগেটিভ তো ঠিক 10 দিন পরে দেখি বাবুর জ্বর আসছে তখন একটু ভয় পেলাম পরে 11 নম্বর দিন আবার দুজনে টেস্ট করালাম মা আর বাচ্চা দুইজনই নেগেটিভ তখন ডক্টর মহল থেকে আমাকে বলা হলো এটা নন স্প্রেড করবে আমি নতুন একটা টার্মের সাথে পরিচিত হইলাম কোভিড এখন নন স্প্রেড হবে ঠিক আছে তো এবার হইল আমার তারপরে 4-5 দিন এরকম জ্বর দেন হচ্ছে 3 নম্বর দিন আমার স্মেল চলে গেছিল আমি কোনো স্প্রে পাচ্ছিলাম না পার্ফিউমে দিয়ে নাই আমি ওভারশিওর যে এটা কোভিড হয়েছে এরপর আমার এইচজিপিটি বলে লিভার ওয়েটে একটু ঝামেলা হইলো এটা নাকি এই নতুন এর আগে কি ছিল ডেল্টা এই ডেল্টা ভ্যারিয়েন্টে নাকি সবারই একটু লিভার ওয়েটে একটু প্রবলেম হয় তো মাশাআল্লাহ 15-16 দিনের মাথায় ঠিক হয়ে গেল এরপর আগে নিয়ম ছিল 2 মাসের কোভিড হওয়ার 2 মাস পর ভ্যাকসিন নিতে পারবা এবার হয়তো প্রোটোকল চেঞ্জ হয়েছে 1 মাস পর তুমি ভ্যাকসিন নিতে পারবা পরে আমি 1 মাস পর মডার্না নিলাম এরপরে ডেটে মডার্না নিয়ে নিলাম এই হলো অবস্থা কিন্তু রিসেন্টলি কারো ফ্যামিলিতে মানে খুব কম যেহেতু খুব রিসেন্টলি কারো ফ্যামিলিতে বুঝে ভাইটাকে দাও ভাই আমার আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে ইউকেতে আমার আব্বু ভাগ্নি 3 জনের একসাথে হয়েছে মাঝখানেক আগে এখন আল্লাহর রহমতে সুস্থ আছে মাঝখানে খুবই সিরিয়াস হয়ে গেছিল আব্বু তো একটু আশঙ্কা ছিলাম কিন্তু ওইখানে ট্রিটমেন্ট খুব ভালো যার কারণে এখন আল্লাহর রহমতে সুস্থ আছে দেশে ফিরবে এই 2-1 মাস পরই দেশে ফিরবে ঘুরতে গেছিল বাবা ওইখানে আচ্ছা ওইখানে যে হয়েছে
হ্যাঁ, ওখানে যাওয়ার পর হয়েছে। নাকি বাংলাদেশ থেকে? না না, বাংলাদেশ না, ওখানে যাওয়ার পর হয়েছে। সবার আগে ভাগ্নির হয়েছিল, তারপরে ওর থেকে স্প্রেড করছে জিনিসটা, আস্তে আস্তে ফ্যামিলির সবার হয়েছে। এখন আল্লাহর মধ্যে সুস্থ আছে। ওকে, যাই হোক, আমাদের দেশে কিন্তু ওরকম কোনো মানে এখানে প্রায় কতজন হবে? 100 জন তো হবে, 150 মতো। তো এইখানে কেউ তো লুকাও নাই। আচ্ছা, ঠিক আছে, যাক, মাশাআল্লাহ, এদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এখন পর্যন্ত খুবই নিয়ে আমরা আসলে ডাটা পাচ্ছি। তো আপনার জন্য অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করে ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আর তোমার বাবার জন্য দোয়া, প্রতিটা বাবার জন্য দোয়া। ধন্যবাদ ভাইয়া। যে তারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক। কারণ আমাদের আসলে টেকে একটা, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদের জন্য আসলে বেশি চিন্তা। আমরা ইয়াং, সরি, তোমরা ইয়াং, তোমরা ইয়াং, তোমাদের ইমিউন সিস্টেম হয়তো বা মাশাআল্লাহ, যেটা আমরা সাধারণভাবে চিন্তা করি তাহলে এটা ভালো হয়। যারা বয়স্ক মানুষ আছেন ফ্যামিলিতে, তাদেরকে এই সিচুয়েশনে আমাদের টেক কেয়ার করাটা তাদেরকে তাদের সাথে বাইরে থেকে যে কাজ করার জন্য যে প্রিপারেশন করে নেওয়া উচিত বা যেটা করা উচিত সেটা অবশ্যই করবা। কারণ এই 2019-এ তো আমরা সাথে পরিচিত হই না, এরপরে কিন্তু আমরা অনেক মেনটেন করছি, আমরা কিন্তু অনেক ভয় পাইছি, আমরা কিন্তু অনেক আতঙ্কিত ছিলাম, আমরা কিন্তু সব কিছু আমরা করেছি। আস্তে আস্তে আমরা ক্যাজুয়াল হয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমরা সবকিছু নর্মাল হওয়া শুরু করেছি। কিন্তু আমাদের উচিত যে ওই নতুন শত্রু নতুন রকম করে ভাবে তো, আর পুরান শত্রু পুরান ভাবে ভাবে। তো কাছের বন্ধু কিন্তু সবচেয়ে বড় শত্রু হইতে পারে, এটা কি জানো? কোভিডের ক্ষেত্রে এরকম যে কাছের বন্ধুটা তোমাকে খুব বিপদে ফেলবে, কারণ সে তার সিমটম যদি না বলে, যদি তোমার সাথে শেয়ার না করে তার প্রবলেমের কথা, যে তোমার সিমটম এই সিমটম হচ্ছে, না জানে তোমার সাথে ঘুরে ফিরে চলে গেছে, সে কিন্তু প্রকৃত বন্ধু। সে তোমার বলবে যে এটা দূরে থাকো, তাহলে ওই সিমটমের কথাগুলো বলে দিল, আর ফ্যামিলিতে 10 জনের হলে 10 জনের কথা বলে দিল। আচ্ছা, এখন বলতে পারতেছি না যে তোমাদেরকে আমার মানে তোমরা আমার খাও, মেনুতে কি কি ছিল, তোমরা কি কি খাইছো? অনেক কিছু ছিল। এই যে আপুটা ক্যামেরা ধরে আছে, ফ্ল্যাশ লাইট চালায় আছে, ধরেই আছে, মানে পারে মানুষ। আচ্ছা, তোমরা বলো এখন, মাইক তোমরা প্রশ্ন করতে পারো, আমি তো একটা অনেক গল্প করছি, তোমরা প্রশ্ন করতে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো, যে কোনো কথা বলতে পারো, হাত তুলে প্রশ্ন করতে পারো, যে কোনো কিছু যা ইচ্ছে হয় তাই বলতে পারো, গালিও দিতে পারো, কোনো প্রবলেম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার অনেক বড় একজন। আসসালামু আলাইকুম বলবা না, বলবা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ, ভালো আছেন আপনি? অথবা বলতে পারো যে সালাম ভাইয়া, বুঝছো? ভাইয়া তাহলে আপনার উপর শান্তি বলতে হবে। অসুবিধা নেই, তুমি এটা অপরিচিত করে কেউ পারবা? বলো বলো। যে 100% কনফিডেন্ট যে আসলে সালামটা কিভাবে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, চলো প্রশ্ন করো। থ্যাংক ইউ। তোমার নাম কি ভাইয়া? মামুন, মোহাম্মদ মামুন। ওকে, মামুন ভাইকে ধন্যবাদ। ভাইয়া, আমার তেমন প্রশ্ন করার কিছু নাই, আমার অনুভূতি হচ্ছে
আমি অনেক দিন যাবত চিন্তা করতেছিলাম আপনাকে দেখবো, বা আপনার মানে দেখা পাওয়ার অনেক ইচ্ছা ছিল। প্রত্যেকদিন আমার কাছে দেখি বা সামনাসামনি দেখার তো আচ্ছা, অনেক শখ ছিল। তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। আর আমি একটা কথা বলতে চাই, এরকম আগামী বছর বার্থডেতে যদি আপনি আমাদের মাদারীপুরে একটা প্রোগ্রাম রাখি, সেখানে যাবেন কি, বা আপনি রীতি মানে মনে করো যে আমরা এটা একটা প্ল্যানিং করি সেফটি নিয়ে, যে এই আগামী বছর থেকে প্রত্যেকটা বার্থডে কি আমরা প্রত্যেকটা জেলায় করতে পারি, সেটাই আর কি। ঠিক আছে? তো আমরা এটা একটা ভেবে দেখি, তাহলে তোমাদের আর কষ্ট করে এখানে আসতে হবে না। জি, জি ভাই, সেটা তো অনেক মাদারীপুর থেকে অনেকে বলতেছিল। তাই না? কষ্ট করে কিন্তু ঢাকায় আসা সহজ, কষ্ট করে যারা মনে করে যে চিনা আগে তাদের যাইতে হবে, মনে করে যে সিরাজগঞ্জ, তাদের জন্য কি কষ্ট। 64 জেলায় যাওয়া কি করে? এটা তো ডিফিকাল্ট টাস্ক। তাই বিভাগীয় করো, বিভাগ অনুযায়ী করো। না না জেলায় যেতে হবে। 64 কারণ বিভাগে গেলে মাইও খেতে পারি, বিভাগকে আমাদের মারামারি হবে। আচ্ছা বলো বলো বলো। ভাই একটু সমস্যা ছিল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি। এই আমার তো ঠিক আছে? আপনি যে বলতেছেন প্রতি জেলা যাবে, মানুষ তো আপনি একটা ভাই, একটা মানুষের প্রতি জেলা কি হয়ে যাবে এক দিনে? না না একদিন না, মনে করো যে এবার আমরা চলে গেলাম একটা জেলায়, এর পরের বছর আমরা অন্য জেলায়, অথবা ধরো যে আমরা একটা ইনিশিয়েটিভ নিলাম এই বছরে আমরা 6টা জেলায় যাব, প্রতি 2 মাস পর পর আমরা আমাদের যারা গ্রুপের ছেলে পেলে আছে সবাই মিলে আমরা যেতে চাই। আবার এমনও হইতে পারে যে মানে এটা আমার ইচ্ছার কথা বলছি, যেমন কুমিল্লা থেকে আমাকে ডাকছিল, এখন যদি প্রত্যেক জেলা থেকে আমাকে ডাকে তাহলে আমার জন্য যাওয়া সম্ভব। যেমন আমি হয়তো জানুয়ারিতে চিটাগাংয়ের দিকে যাবো, তখন আর কি একটা গেট টুগেদারের আয়োজন করলাম, বা বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমার একটা কথা জানার ছিল, বলো। আপনার কি ভাই কোনো মানে এরকম ইচ্ছা আছে বা কোনো ভক্তের বাসায় যাইতেন বা ওটা তো বললামই তো। আমি একটা ছন্দ বলতে চাই ভাই আপনার উদ্দেশ্যে। বলো। হেরে যাই ভালোবাসি তাই, হেরে গিয়ে কত হারি কেউ জানে না, হেরে যাই তবুও নিঃসবাইকে ভালোবাসি তাই। বাহ। মানে কি মানে হাইরেতে আমরা ভালোবাসি কেমন, এটা শুরু করো। ও হারাই যেতে চান? ভাই আমরা তো ভাই নেশাতে না, আমরা নিষিদ্ধ আসক্ত। আচ্ছা ঠিক আছে, ভাই আমরা নেশাতে না, নিষিদ্ধ আসক্ত ভাই। আচ্ছা ঠিক আছে, ভালো। নেশা ভালো জিনিস না, কিন্তু নিঃসতে আসক্ত হওয়াটাও এক ধরনের নেশা। ভাই এটা খারাপ নেশা না, ভালো নেশা না। এটা ভালো না সবাই। ভাই এটা তো আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? এই যে এখানে আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। এখন কবে মুভিতে, আপনাকে মুভিতে বড় হতে দেখবো কবে? বাবা তুমি তো সাংবাদিকের মতো প্রশ্ন করছো। আচ্ছা মুভি মানে চলচ্চিত্র আসলে এই আমাদের এখানে যেটা আমরা যে সবই আসলে চলচ্চিত্র, এখানে কোনো স্থির চিত্র এক ধরনের চলচ্চিত্র নাই। বাইরের কান্ট্রিতে কিন্তু এতগুলো ভাগ নাই, টেলিফিল্ম, নাটক, ছোট নাটক, বড় নাটক, সিরিয়াল, ছোট সিরিয়াল, বড় সিরিয়াল, মেগা সিরিয়াল। তো বাইরেও কিন্তু শর্ট ফিল্ম এরকমই টার্ম ইউজ করা হয়। তো আমরা যে নাটক করতেছি এটা আসলে ফিল্ম, এটা হয়তো বা দীর্ঘকাল হতে 40 মিনিট বা 50 মিনিট। তুমি যে অর্থে সিনেমাটা বোঝাচ্ছ, যে মুভি যেটা যেটা তুমি বোঝাচ্ছ, সেটার টাইম লাইন হয়তো বা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়, 3 ঘন্টা হয়, 2.5 ঘন্টা, এরকম। তো অলরেডি ওটিটিতে যা হচ্ছে, ওয়েব প্ল্যাটফর্মে যা হচ্ছে, এগুলো সবগুলোই ফ্রি হয়। তো ওয়েব প্ল্যাটফর্মে ওটিটিতে যে রিসেন্টলি একটা কাজ করতেছি, এটাও একটা ওয়েব প্ল্যাটফর্মের জন্য, এটাও একটা ওয়েব ফিল্মই, এটাও একটা ফিল্ম। এরপরেও একটা কাজ করবো, এবার হয়তো ভ্যালেন্টাইনে ইউটিউবের কাজের সংখ্যা একটু কম থাকবে, খুব বেশি করতে পারবো না। কারণ আমি আসলে আমাদের যেটা হয় যে আমরা তো সবসময় ইউটিউবে অনেক বেশি কাজ দেখছি, একটা সময় টেলিভিশন অনেক কাজ আমরা দেখতাম। ইউটিউব তো আর্কাইভ হয়, তার মানে কি একজন মানুষের যদি একই দিনে যদি 5টা নাটক বানিয়ে হয়,
ধরো যে আগে সপ্তাহে একটা নাটক অনিয়ার হইতো, সেটা আমরা টিভিতে দেখতাম, আমাদের নাটকের কোনো আর্কাইভ ছিল না। এই জন্য সবাই বলতো ইরেজ মিডিয়া, এই নাটকের কাজ করে কি হবে, এগুলো তো সব মুছে যায়, থাকে না, তুমি বড় পর্দায় কাজ করো সেটা 100 বছর থেকে যায়, এরকম বলা হয়েছে। তো ধরো যে ওই সময় যদি সাপ্তাহিক নাটক একটা অনিয়ার হইতো আমরা দেখে যেতে পারতাম, কিন্তু ওই সময় যদি সপ্তাহে 7টা নাটক অনিয়ার হইতো তাহলে কি আমরা দেখতে পারতাম? পরে কোনো আর্কাইভও নাই, কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে দেখতেও পারবো না, পসিবল ছিল। কিন্তু ওইটাই বলে যে আমি সবসময় এটা বলি যে রেডিওতে যখন নাটক হইতো তখন এটা ছিল ব্লেসিং, তারপর টেলিভিশনে নাটক হওয়া শুরু হলো, সেটাও একটা ব্লেসিং। দেন আমাদের পরিচয় হলো অনলাইন, মানে ইউটিউব এই ধরনের প্ল্যাটফর্ম, সেটা আর্কাইভ করতে পারে, আমরা আগের নাটকও দেখতে পারি, এখনকার নাটকও দেখতে পারি, আমার যখন যেটা ইচ্ছা হয় সেটা দেখতে পারি। সেই সব ব্লেসিং। এখন ওটিটির সুবাদে যা হচ্ছে এটাও ব্লেসিং, আমাদের ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, কাজের মাত্রা বড় হচ্ছে, বাজেট বাড়তেছে। তো সিনেমা হলে যে মানুষ সিনেমা দেখেন, তুমি কি সিনেমা হলে যে সিনেমা দেখো ভাইয়া? সিনেমা হলে যে সিনেমা দেখো? হ্যাঁ দেখি। লাস্ট কোনটা দেখছো? ঠিক আছে, তুমি ভাবতেছো, লাস্টের আগেটা কি দেখছো? অথবা বলো তুমি সিনেমা হলে যে লাস্ট কোন একটা সিনেমার নাম বলো, এটা সিনেমা হলে দেখছো। মিথ্যা বলবো না, কিন্তু মিথ্যা বলতে ধরা করা হবে। পোড়ামন টু কোন ইয়ারের ছবি? হ্যাঁ, তাহলে মানে দীর্ঘ সময় কিন্তু সে যে পোড়ামন টু কি সিএমআর পূজা, রাইট? তো তুমি এত মানে তুমি যে নাম একটা বলবে, তার মানে কি তুমি রেগুলার সিনেমা হলে যে সিনেমা হলের মধ্যে দেখছো না? যারা সিনেমার পক্ষা, যারা সিনেমা হলে যে সিনেমা দেখে, তারা এখন জিজ্ঞেস করলে এখন ও ধাপ ধাপ করে সিনেমার নাম বলে। তো এই যে মুভির যে একটা আছে যে তুমি যেটা বলতেছো যে এটা হলে রিলিজ হবে, আবার এখানে আমাদের হল মানে হলগুলোকে সেট করা, হলগুলোকে আবার নতুন করে রিফর্ম করা, বানানো, এরকম অনেক প্রসেস চলতেছে। তো আমি যদি ওইটা অফ করে যদি সিনেমার কথা বলি, তাহলে সিনেমাতে করতেছি যেগুলো